আমাদের বিয়ে হয়েছে 1.5 বছরের মতো পারিবারিকভাবেই। আমি ঢাকায় থাকি। বিয়ের আগেই আমার এক বাল্যবন্ধু আজাদ বলেছিল, শোন রিয়াদ, বউ হচ্ছে পায়ের তলার জুতোর মতো, সব সময় তাকে পায়ের তলায় রাখবি, নয়তো একবার মাথায় উঠে গেলে আর নামাতে পারবি না, তখন পস্তাতে হবে। বিড়াল বিয়ের রাতেই মারতে হয়। যেদিন আমার বিয়ে হয় বাসর ঘরে ঢুকেই দেখি আমার বউ তিশা আমাকে দেখে প্রাণবন্ত হয়ে বলে উঠল, তুমি চলে এসেছো, আমাকে কয়েকটা ছবি তুলে দাও। এরপর দুইজন কয়েকটা ছবি তুললাম। ফটোগ্রাফার কবে না কবে ছবি দিবে কে জানে। তবে আমার বন্ধু আজাদের কথা, বিড়াল বিয়ের রাতেই মারতে হয়, এই কথাটা কানে বাজতে লাগলো। আমি তিশাকে ধমক দিয়ে বললাম, আমাকে তুমি করে বলার পারমিশন কে দিয়েছে? তখন তিশা হতমত হয়ে বলল, আমাদের তো বিয়ে হয়ে গেছে, তাই ভাবলাম। আমি আর ওর কথা শেষ করতে দেইনি। চুপ বলে চিৎকার করে উঠলাম, বিয়ের রাতেই সেলফি? তাহলে এখন যেটা করব সেটারও কি ভিডিও করে রাখবি তুই? এরপর তার হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে ছুঁড়ে ফেলে দিলাম। এরপর শাড়ি চুড়ি খুলতে লাগলাম। ও যখন ব্যথায় চিৎকার করে উঠলো তখন বললাম মনে মনে যে বাহ, বিয়ের রাতেই বিড়াল মেরেছি। এরপর সোশ্যাল মিডিয়া বন্ধ করে বাটন ফোন কিনে দিয়েছি। বাসায় তো ডিশ লাইন আছে, টিভি দেখবে, সমস্যা কি? বছরে 2-1 বার বাপের বাড়িতে যায়, তাও আমি সাথে করে নিয়ে যাই। 2-1 দিন থেকে আবার নিয়ে চলে আসি। শপিংটাও আমি করে দিই, লিস্ট করে দিতে বলি, সে লিস্ট করে দেয়, আমি সে অনুযায়ী নিয়ে আসি। কখনো সাথে করে মার্কেটে নিয়ে যায়নি, অর্থাৎ সে আমার পায়ের তলায় আছে। তবে আজকাল বাসায় ফিরতে কেমন জানি অস্বস্তি লাগে। ভুতুরে বাড়ির মতো সব চুপচাপ, শুধু একটা ঘরে লাইট জ্বালিয়ে সে বসে থাকে। তবে এটার একটা কারণও আছে। একবার কারেন্ট বিল বেশি আসায় দিয়েছিলাম 2টা থাপ্পড়, ব্যাস কাজ হয়ে গেছে। এরপর থেকে আর বেশি কারেন্ট বিল আসে না। এর কয়েকদিন পর অফিসের কিছু জরুরি কাগজ খুঁজতেছিলাম। খুঁজতে খুঁজতে আমার হাতে একটা মেডিকেল রিপোর্ট পেলাম, সাথে প্রেসক্রিপশন সহ বেশ কিছু কাগজ পেলাম। এগুলো পড়ে আমার মাথা ঘুরে গেল। কাগজগুলো পড়ে বুঝতে পারলাম তিশা আমাকে না বলে অ্যাবর্শন করিয়েছে। কিন্তু কবে করলো? তারপর হঠাৎ মনে পড়লো অফিসের কাজে 3 দিন ঢাকার বাইরে ছিলাম। 3 দিনের ভিতরেই হয়তোবা এমন কিছু করেছে। রাগ সামলাতে না পেরে প্রচন্ড মারলাম, একটুও শব্দ করলো না। কিন্তু আমার নিজের চেঁচামেচিতে আর ঘরের এটা ওটা ভাঙার শব্দে আশেপাশের ফ্ল্যাট থেকে বেশ কয়েকজন চলে আসলো। দরজা খুলতেই তারা এক প্রকার জোর করেই তারা ভেতরে প্রবেশ করলো। পাশের ফ্ল্যাটের জাকির ভাই রাগে কাঁপতে কাঁপতে আমাকে বলল, আপনি কি মানুষ নাকি অমানুষ? ঈশা তখন প্রায় অচেতন, তাকে হসপিটালে তারাই নিয়ে গেল। আমি আর তার সাথে যাইনি। এর পরের দিন শুনতে পারলাম তার বাড়ির সকল লোকজন নাকি আমার বাসায় এসেছে। আমি তখন অফিসে ছিলাম। অফিস কামাই করে তারপর বাসায় গেলাম। বাসায় যেয়ে দেখি তিশার মা, বাবা, ভাই, ভাবি সবাই ওখানে উপস্থিত ছিল। আমি এসেই রেগে মেগে বললাম, আপনাদের মেয়েকে আপনাদের বাসায় নিয়ে যান, ওকে আমি তালাক দিব, কাগজ পেয়ে যাবেন, তবে তালাকের কারণ এটাই। এই বলে কাগজগুলো তাদের সামনে ছুঁড়ে মারলাম। তখনই তিশার ভাবি রেগে মেগে বলে উঠলো, তুই কি তালাক দিবি রে? কাগজ তো আমরাই পাঠাবো, তুই তৈরি থাক। আরে মূর্খ, তুই যদি ভালো করে পড়তি তাহলে দেখতি ইচ্ছা করে বাচ্চা নষ্ট করা হয়নি, তোর লাথিতেই ব্লিডিং শুরু হয়েছিল। তুই তো চলে গেলি অফিসের ট্যুরে, আর আমি খবর পেয়ে তিশাকে নিয়ে হসপিটালে গিয়েছিলাম। ভাবির মুখ থেকে এমন কথা শোনার পর তখন আমার মাথা ঘুরে গেল। আর এই যে বাচ্চা অ্যাবর্শনের ঘটনাটা, এটা তিশা তার বাপের বাড়ির কাউকে জানায়নি, ওর ভাবিও জানায়নি, কারণ ওর ভাবিও মন প্রাণ থেকে চেয়েছিল ও যেন সংসারটা সুন্দরভাবে করতে পারে। ঠিক ওই সময়ে আমার বাসায় পুলিশ এসে উপস্থিত হয়। নারী নির্যাতন মামলায় আমাকে ধরে নিয়ে যাওয়া হলো। এরপর অনেক ধরাধরি, উকিল, টাকা পয়সা খরচ করে প্রায় 8 মাস পর আমি ছাড়া পেলাম। ভাগ্যিস টাকার উপর দিয়ে গেছে, নয়তো 325 নাকি কত ধারা অনুযায়ী 7 বছরের কারাদণ্ড হতো। দীর্ঘ 8 মাস জেলে থাকার পর এসে দেখি আমার চাকরিটাও আর নেই। তারপর আর কি, গ্রামে চলে গেলাম। গ্রামে যাওয়ার পর সেই বাল্যবন্ধুর কথা আমার মনে পড়লো, সেই আজাদ যে বলেছিল বউ হচ্ছে পায়ের জুতোর মতো। তার বাড়িতে একদিন গেলাম, সে আমাকে দেখার সাথে সাথে বলে উঠলো, আরে দোস্ত, কেমন আছিস তুই? আয় ভেতরে আয়। আমিও ভেতরে প্রবেশ করলাম। কি সুন্দর সাজানো সংসার। সে তার বউকে ডেকে বলল, দেখো রিমি, কে এসেছে? তার বউ বলল, আরে রিয়াদ ভাইয়া, আপনি এতদিন পর। আমি বললাম, এই তো ভাবি, আপনারা ভালো আছেন? আমি বললাম, জি ভালো আছি। তার বউ আজাদকে বলল, আজাদ, তোমাকে না কাল থেকে বলতেছি যে ঘরে চিনি শেষ হয়ে গেছে, এখন ভাইয়াকে চা বানিয়ে দিব কিভাবে? তুমি এখনই যাবে আর চিনি নিয়ে আসবে। এখনই মানে এখনই। আর আজাদ তখন হাসতে হাসতে বলল, আরে বাবা, যাচ্ছি যাচ্ছি, এটা নিয়ে ঝগড়া করা লাগে? ওদের এসব খুনসুটি দেখে তখন আমার মনে হতে লাগলো আমার সংসারে পায়ের জুতো আর তাদের সুন্দর সংসার। তাদের এসব দেখে আমার মাথা ঘুরতে লাগলো। কিছু সময় ওখানে বসার পর বাসায় চলে আসি। বাসায়ও আমার জন্য অনেক মেয়ে দেখা হলো, কিন্তু আমার ব্যাপারে খোঁজ খবর নিয়ে আর কেউ মেয়ে দিতে চায় না। ভেবে দেখলাম এসব বৃথা চেষ্টা করে আর লাভ নেই, আমার তো পেট চালাতে হবে। এরপর চলে আসলাম ঢাকাতে। ঢাকাতে আসার পর কোনো রকমে একটা সেলসম্যানের চাকরি জুটলো আমার। এর কয়েকদিন পর কোনো একটা কাজে রাস্তা দিয়ে হাঁটতেছিলাম, হঠাৎ দেখি একটা জ্যামের গাড়িতে তিশা বসে আছে। আকাশি কালারের সালোয়ার কামিজ পরা, কি অসম্ভব সুন্দর, পরীর মতো সুন্দর দেখা যাচ্ছে আমার তিশাকে। পাশে
পাশে বসে থাকা ছেলেটা হয়তোবা তার স্বামী। ওরা দুইজন খুব হাসছে আর বারবার পেছনের দিকে তাকিয়ে কি যেন বলছে। আমার চোখ গেল পিছনে, একটু এগিয়ে দেখলাম দুটি ফুটফুটে সন্তান, যমজ বাচ্চা, একদম অবিকল মায়ের মতো। কি মিষ্টি দেখতে। এই দুইটা যমজ বাচ্চা আমার হলেও হতে পারতো। জ্যাম ছেড়ে দিয়েছে, গাড়ি চলতে শুরু করলো। আমি ঠায় দাঁড়িয়ে রইলাম, গাড়ির দিকে তাকিয়ে থাকলাম আর বারবার বিড়বিড় করে বললাম, পায়ের জুতো, পায়ের জুতো। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের গল্পটা কার কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমি শুধু একটা কথাই বলবো আজকে, যারা তার স্ত্রীকে পায়ের জুতো ভেবে এমন অসম্মান করে, অত্যাচার করে, সেই সব মানুষদের কপালে কখনোই উন্নতি থাকে না। তারা তিলে তিলে এভাবেই শেষ হয়ে যায়। যাই হোক, আজকের ভিডিও এ পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমার জন্য। আল্লাহ হাফেজ।